হ্যাঁ ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা। তাহলে কি হয়, প্রেগনেন্সিতে পুরা বডিতেই একটা চেঞ্জ হয়, তাই না? হোল বডিতে প্রেগনেন্সিতে একটা চেঞ্জ হয়, ফিজিওলজিক্যাল অ্যানাটমিক্যাল একটা চেঞ্জ হয়। তাহলে এই চেঞ্জ গুলো আমাদের একটু জানা দরকার, কি কি চেঞ্জ হয়। আমরা শুরু করি জেনিটাল অর্গান দিয়ে। জেনিটাল অর্গানে কি চেঞ্জ হয়? জেনিটাল অর্গানের মধ্যে একদম এক্সটার্নাল জেনিটাল দিয়ে আসি। এক্সটার্নাল জেনিটালিয়া দিয়ে প্রায় প্রত্যেকটা অর্গানিয়েতেই তোমার হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হয়। পুরা বডিতেই প্রত্যেকটা অর্গানের কিছু কিছু হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হয়। তার মধ্যে ভালভাতে আসুন। ভালভাতে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া ইডিমেটাস হয়, ভাস্কুলার হয়, মোর ভাস্কুলার, এবং ল্যাবিয়া মেজোরা ল্যাবিয়া মাইনরা পিগমেন্টেড হাইপারট্রফি হয় ভালভাতে। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের এইগুলো আমি স্লাইডে দেখাচ্ছি না, কারণ তোমরা এটা আমার সাথে সাথেই তোমরা জেনে মুখস্থ করে ফেলো। স্লাইডে দিলে তোমরা এখন ওই স্লাইড পরে পড়ার জন্য রেখে দিবা। তা আমি চাচ্ছি যে তোমরা আমার সাথেই পড়ে পড়ে মুখস্থ করে ফেলো। আচ্ছা, তাহলে ভালভাটা ইডিমেটাস হবে, ভাস্কুলারাইজড হবে, পিগমেন্টেড হবে। ভ্যাজাইনাতে কি হবে? ভ্যাজাইনাতেও তাই, হাইপারট্রফিড হাইপারপ্লাসিয়া ইডিমেটাস। এখানে আমাদের নরমাল ভ্যাজাইনাতে পিএইচ কত থাকে? ম্যাডাম 4 to 6। 4 to 6, মানে অ্যাসিডিক থাকে, 6 থাকে ধরো। অ্যাসিডিক থাকে, তাই না? অ্যাসিডিক, মোর অ্যাসিডিক। আচ্ছা, এই যে পিএইচ অ্যাসিডিক, কেন অ্যাসিডিক থাকে কে বলতে পারবা? ম্যাম ল্যাক্টোব্যাসিলাই ব্যাকটেরিয়ার জন্য। হ্যাঁ, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা কি করে? ম্যাম ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ওখানে যে গ্লাইকোজেন সিক্রেশন হয়, এই গ্লাইকোজেনটা ইউজ করে ল্যাক্টোব্যাসিলাই ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে। এই ল্যাকটিক অ্যাসিডের জন্য ভ্যাজানাল পিএইচটা অ্যাসিডিক হয়। আর প্রেগন্যান্সিতে কি হয়? প্রেগন্যান্সিতে ইস্ট্রোজেন সিক্রেশনটা আরো বেড়ে যায়। ইস্ট্রোজেন সিক্রেশন বেড়ে গেলে তোমার ওখানে হ্যাঁ সিক্রেশনটা বেড়ে যায়। সিক্রেশন বেড়ে গেলে গ্লাইকোজেন বেড়ে যায়, ভ্যাজানাল সিক্রেশনটা প্রফিউজ হয়। এখানে প্রফিউজ, থিন আর কার্ডি হোয়াইট ভ্যাজানাল সিক্রেশন হয়, এবং এই এখানে সেজন্য মোর গ্লাইকোজেন প্রডিউস হয়। এই গ্লাইকোজেনটাকে ল্যাক্টোব্যাসিলাই ইউজ করে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করলে পিএইচটা মোর অ্যাসিডিক হয়, 3.5 to 6 হয়। এক মিনিট। আচ্ছা, তাহলে এই কারণে ভ্যাজানাল পিএইচ মোর অ্যাসিডিক হয়, এবং সিক্রেশনটা কেমন হয়? ম্যাডাম কার্ড লাইক, কার্ডি হোয়াইট, থিন। কার্ডি হোয়াইট হয় মানে রংটা হোয়াইট হয়, বাট কার্ড তো তোমার ঠিক, কিন্তু এখানে সিক্রেশনটা হয় থিন, প্রফিউজ, থিন এবং কার্ডি হোয়াইট। এখানে এক্সফোলিয়েটেড সেলগুলো বেশি থাকে, ব্যাকটেরিয়া বেশি থাকে, এবং পিএইচটা হয় 3.5। ম্যাম আপনাকে একটু কম শোনা যাচ্ছে। কম শোনা যাচ্ছে? আচ্ছা, কেউ বলছো কম, কেউ বলছো ঠিক আছে।
নেটওয়ার্কের প্রবলেমের কারণে হতে পারে। দেখি এটা দিয়ে কথা শুনতে হয় কিনা। শুনতে পাচ্ছ এখন? ম্যাডাম আচ্ছা আচ্ছা, তাহলে ভ্যাজানাতে এই চেঞ্জটা হয়। এখন আসো ইউটেরাসে। ইউটেরাসে কি হয়? ইউটেরাসের নর্মাল সাইজ কত বলো দেখি, সার্ভিক্স সহ, ইনক্লুডিং সার্ভিক্স, ইউটেরাস কত সেন্টিমিটার? 10 centimeter. 7.5 7.5 সেন্টিমিটার। 7.5 সেন্টিমিটার এই ইউটেরাস টার্মে গিয়ে কত হয়? 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে টার্মে। আর কেন হয় তাহলে? এই যে একটা ইনক্রিজ করে কি জন্য? কি জন্য হয় বলো? হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া। বড় হচ্ছে ওই জন্য হাইপারট্রফি হয়। হাইপারট্রফি হয়, হাইপারপ্লাসিয়া হয়। ইউটেরাইন মাসল গুলো, যে মাসল সেল গুলো, সেগুলো কি হয়? হাইপারট্রফি হয়, হাইপারপ্লাসিয়া হয়। তো নতুন নতুন হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া মানে কি জানো তো? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে এখানে নতুন সেলও আসে, প্লাস যে সেলগুলো থাকে, মাসল গুলো থাকে, সেগুলো আবার হাইপারট্রফি হয়। এই কারণে এটার লেন্থটা বেড়ে যায়। আচ্ছা, নর্মাল ইউটেরাসের ওয়েট কত থাকে? 60 গ্রাম। হ্যাঁ, 60 গ্রামের মতো থাকে। তাহলে এটা বেড়ে কত হয়? নিয়ার অ্যাবাউট 1 কেজি, নিয়ার অ্যাবাউট 900 to 1000 গ্রাম হয়। তাহলে ওয়েট বাড়ে, লেন্থ বাড়ে। আর কি বাড়ে? মাসল গুলো কেমন থাকে? মাসল গুলো এখানে আমাদের নর্মাল ইউটেরাসের মাসলের অ্যারেঞ্জমেন্ট কেমন? আউটার লংগিটিউডিনাল, আউটার লংগিটিউডিনাল, ইনার সার্কুলার, আর মিডল। Intermediate. হ্যাঁ, মিডলে কি থাকে? ইন্টারমিডিয়েটে কি রকম থাকে? ক্রিস ক্রস ফ্যাশনে থাকে। ক্রিস ক্রস তার মানে এই মাসল গুলো একটা আরেকটার সাথে ইন্টারডিজিটেড করে থাকে। এবং এটা তোমার এটার হচ্ছে সুবিধাটা কি, যে প্রেগনেন্সিতে তো ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যায়, এবং ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে এই মাসেলের ফাঁকে ফাঁকে ব্লাড ভেসেল গুলো ইন্টারডিজিটেড হয়ে থাকে। যখন ডেলিভারি হয়ে যায়, মাসল যখন কি প্রবলেম হচ্ছে? ইকো হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে যখন ডেলিভারি হয়ে যায়, তখন এই মাসল যখন কন্ট্রাকশন হয়, তখন ব্লাড ভেসেল গুলো মাসেলের ফাঁকে ফাঁকে যে ইন্টারডিজিটেড হয়ে থাকে, ফিগার অফ 8 পজিশনে থাকে। আমি তোমাদেরকে এখন ছবি দেখাবো। ফিগার অফ 8 পজিশনে থাকে। এই ব্লাড ভেসেল গুলো মাসেলের ফাঁকে কন্ট্রাক্টেড হয়ে যায়, এবং ব্লাড ভেসেল তখন, ব্লাড সার্কুলেশন তখন কমে যায়। না হলে তো ব্লিডিং হতো এবং অনেক বেশি পিপিএইচ হতো। আচ্ছা, পিপিএইচ কি? Postpartum hemorrhage. পোস্টপার্টাম হ্যামারেজ। পোস্টপার্টাম হেমোরেজ হতো। সেই জন্য এই মাসলের অ্যারেঞ্জমেন্টটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, এরকম ভাবে আমাদের গড গিফটেড। স্পেশাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমাদের ব্লাড সার্কুলেশনটা পিপিএইচ প্রিভেন্ট করে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু ছবিটা দেখাই। মাসলের অ্যারেঞ্জমেন্টটা এখানে দেখো। আউটার লংগিটিউডিনাল, ইনার সার্কুলার, আর হলো মিডল ক্রিস ক্রস। এই জায়গায় আরো ভালো বুঝতে পারবা।
এইট এই মাসেল গুলো ফাঁকে ফাঁকে দেখো ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? ব্লাড ভেসেল গুলো এই ফিগার অফ 8 এর মধ্যে কন্ট্রাক্টেড হয়ে যায়, কন্ট্রাক্টেড হয়ে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, অক্লুড হয়ে যায়, অক্লুড হয়ে সার্কুলেশন বন্ধ হয়ে যায়। এইভাবে পিপিএইচ প্রিভেনশন হয়। ঠিক আছে? জি ম্যাম। আমি তো বললাম তোমাদের যে ওয়েট বেড়ে যায় এবং লেংথ বেড়ে যায়। আর কি হয় ইউটেরাসে? আর কি ইসমাস কি পার্ট? ইসমাস কাকে বলে জানো? ইসমাস কেউ বলতে পারবা ইসমাস কি? জি ম্যাম। ফ্যালোপিয়ান টিউবের ম্যাম ইসমাস, হ্যাঁ বলো ইসমাস, ম্যাম ইসমাস কোন পার্টটা? অ্যানাটমিক্যাল কে বলে? ইন্টারনাল অস এন্ড হিস্টোলজিক্যাল ইন্টারনাল অসের হ্যাঁ। মধ্যবর্তী স্থানটা। আর এক্সটার্নাল অস কোনটা? এক্সটার্নাল অস সার্ভিক্স এন্ড থাকে। ভ্যাজানের মধ্যে যে ওইটা এক্সটার্নাল লস ম্যাম। হ্যাঁ, সার্ভিক্স এবং ভ্যাজানার মধ্যে যে অস সেটা হচ্ছে এক্সটার্নাল লস, আর এক্সটার্নাল অস। সার্ভিক্স আর এন্ড ইন্টারনাল অস, ইন্টারনাল অস আর এক্সটার্নাল অসের মাঝখানে যে অসটা সেটা হচ্ছে হিস্টোলজিক্যাল অস। এই ছবিটার মধ্যে দেখো, ছবিটা ঠিক মতো আনতে পারছি না আমি। এই ছবিটা কি দেখতে পাচ্ছ তোমরা? ছবিটা বারবার কাট হয়ে যাচ্ছে। প্রবলেম নাই ম্যাম, আমরা বই হ্যাঁ ম্যাম বই সামনে আছে তো সমস্যা নাই। তোমরা বই- আমাদের বই আমার মনে হয় বইয়ে তোমরা একটু দেখো তাহলেই ভালো হবে, বইয়ে একটু দেখো তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে যে ইন্টারনাল অস আর হিস্টোলজিক্যাল অস, এই অস এইটুকু স্পেস হলো ইসমাস। ইসমাস কতটুকু থাকে নন প্রেগনেন্ট ইউটেরাসে? নন প্রেগনেন্ট ইউটেরাসে কতটুকু থাকে? 0.5 cm থাকে, 0.5 cm থাকে। এটা তোমার প্রেগনেন্সিতে প্রায় 3 to 4 টাইমস ইনক্রিজ করে ইসমাসটা, এবং এটাই লোয়ার সেগমেন্টটা ফর্ম করে। এই ইসমাসটাই কিন্তু প্রেগনেন্সিতে লোয়ার সেগমেন্ট ফর্ম করে, এবং এই লোয়ার সেগমেন্ট দিয়েই আমরা সিজারিয়ান সেকশনে যাই। সিজারিয়ান সেকশনের যে ইনসিশনটা এটা এই লোয়ার সেগমেন্টেই দেওয়া হয়। এটা হলো ইসমাস। তাহলে এটাই হলো ইসমাসের ইম্পর্টেন্স, যে এটা নন প্রেগনেন্সিতে 0.5 cm থাকে, প্রেগনেন্সিতে ইনক্রিজ করে এবং লোয়ার সেগমেন্ট ফর্ম করে, এবং সিজারিয়ান সেকশনের ইনসিশনটা এই লোয়ার সেগমেন্ট দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর কি হয়? এই গেল ইসমাস। সার্ভিক্সটা কেমন হয়? সার্ভিক্সটাও ব্লুইশ কালারেশন থাকে। ব্লুইশ কালারেশন কেন থাকে? ভাস্কুলারিটি ইনক্রিজ করে সেজন্য ব্লুইশ কালার থাকে এটা। ইউটেরাসের মোটামুটি এই চেঞ্জ। ওভারি কিছুটা হাইপারট্রফি হয়, ফেলোপিয়ান টিউবও ইডিমেটাস থাকে, হাইপারট্রফাইড থাকে। এরপরে আসো ব্রেস্ট চেঞ্জ। ব্রেস্টের মধ্যেও হাইপারট্রফি হয়, হাইপারপ্লাসিয়া থাকে এবং পিগমেন্টেশন থাকে। আচ্ছা, মোটামুটি এই হলো তোমার জেনিটাল অর্গানের চেঞ্জ। এখন আসো কিউটেনিয়াস চেঞ্জ। কিউটেনিয়াস চেঞ্জের মধ্যে ফেসের মধ্যে কি হয়? ফেসে পিগমেন্টেশন হয়। পিগমেন্টেশন হয় কোথায় হয়? পিগমেন্টেশন অ্যারাউন্ড দ্য চিক, ফোরহেড, এগুলোতে পিগমেন্টেশন হয়। এই পিগমেন্টেশনটাকে কি বলে? ক্লোয়াজমা বলে। ক্লোয়াজমা, এই পিগমেন্টেশনটাকে বলে ক্লোয়াজমা, ফেসে হয়। আর অ্যাবডোমেনে কি হয়? অ্যাবডোমিনাল চেঞ্জ লিনিয়ার নায়াগ্রা। কেমন?
হ্যাঁ, এখানে তিন ধরনের, হ্যাঁ, লিনিয়া নায়াগ্রা হয়, স্ট্রায়া গ্র্যাভিডারাম থাকে, আর স্ট্রায়া অ্যালবিকেন্স, তাই না? লিনিয়া নায়াগ্রাটা কি? লিনিয়ার নায়াগ্রাটা হলো মিড লাইন যে ইনসিশন, মিড লাইন যে ব্ল্যাকিশ কালারেশন, সেইটাকে বলা হয় মিড লাইনে যে ব্ল্যাকিশ কালারেশন হয় সেইটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার নায়াগ্রা। সেটা কোথা থেকে হয়? আম্বিলিকাস থেকে পিউবিক সিম্পাসিস পর্যন্ত লিনিয়ার নায়াগ্রা। এটা কি জন্য হয়? পিগমেন্টেশনের জন্য। কি পিগমেন্টেশন কেন হয়? প্রেগন্যান্সিতে পিগমেন্টেশন কেন হয়? মেলানোসাইট স্টিমুলেশন। মেলানোসাইট সিক্রেশন বেড়ে যায়। কি কারণে বেড়ে যায়? ইস্ট্রোজেন সিক্রেশনের জন্য কিন্তু তোমার পিগমেন্টেশন হয়। তো প্রেগন্যান্সিতে ইস্ট্রোজেন সিক্রেশনও বেড়ে যায়, আবার মেলানোসাইট সিক্রেশনও বেড়ে যায়, দুটোই বেড়ে যায়। সেই কারণে এখানে পিগমেন্টেশন গুলো হয়। এই যে ফেসে হয়, হোল বডিতে হয়, অ্যাবডোমেনে হয়, থাইতে হয়, ব্রেস্টে হয়, এগুলো সব এরিয়াতেই পিগমেন্টেশনটা হয় ইস্ট্রোজেনের জন্য এবং মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের জন্য। এই জন্য যারা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে, ওরাল পিল, তাদেরও কিন্তু পিগমেন্টেশন থাকে। এটা হলো কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে কি থাকে? কন্ট্রাসেপটিভ পিলে কি থাকে জানো? এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। থাকে এবং কিন্তু হয়। আচ্ছা, তাহলে এটা হলো লিনিয়া নায়াগ্রা বা লিনিয়া নিগ্রা। স্ট্রায়া গ্র্যাভিডারাম। স্ট্রায়া গ্র্যাভিডারামটা কি? এই হোল অ্যাবডোমেনের মধ্যে কিছু স্ট্রেচ মার্ক থাকে। স্ট্রেচ মার্কটা কেন হয়? অ্যাবডোমেনটা যেহেতু ইনক্রিজ করে, অ্যাবডোমেন যেহেতু ইনক্রিজ করে স্ট্রেসড হয়, সেজন্য এখানে কিছু স্ট্রেচ মার্ক হয়, এই স্কার মার্ক ফর্ম করে। এইগুলো হলো স্ট্রায়া গ্র্যাভিডারাম। এবং এই স্ট্রায়া গ্র্যাভিডারামটা কি হয়? পরবর্তীতে যখন ডেলিভারি হয়ে যায় তখন তো আর স্ট্রেসড কন্ডিশনে থাকে না, তখন এটা হোয়াইটিশ গ্লিসনিং হয় এবং হোয়াইটিশ কালার হয়, গ্লিসনিং হোয়াইট হয়। এটাকে স্ট্রায়া অ্যালবিকেন্স বলে, তাই না? স্ট্রায়া অ্যালবিকেন্স। এরপরে এই গেল অ্যাবডোমিনাল চেঞ্জ। এখন আসো ওয়েট গেইন। কতটুকু ওয়েট গেইন হয় একটা প্রেগন্যান্সিতে? কতটুকু ওয়েট গেইন হয়? ম্যাম 11 কেজির মতো। এভারেজ 11 কেজি। এটা এভারেজ 11 কেজির মতো হয়। তার মধ্যে তোমার বেবি এবং প্লাসেন্টা সহ, বেবি প্লাসেন্টা সহ এবং ব্লাড ভলিউমে তারপরে টোটাল বডি ওয়াটার বাড়ে, সব 11 কেজির মতো ওয়েট হয়। এটা স্ট্যান্ডার্ড। এটা বিএমআই এর উপর ডিপেন্ড করে। কেউ যদি ওবেস হয় তাহলে তার ওয়েট গেইন কম হতে হবে, কেউ যদি আন্ডার ওয়েট হয় তার ওয়েট গেইন আরো বেশি দরকার। এটা হচ্ছে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। এখন যার বিএমআই স্ট্যান্ডার্ড এভারেজ বিএমআই, তার জন্য 11 কেজি। এই 11 কেজির মধ্যে আমাদের কি কি আসে? বেবি, প্লাসেন্টা, ব্লাড ভলিউম, বডি ওয়াটার। হ্যাঁ, ফিটাস কতটুকু? নরমাল ফিটাসের ওয়েট কতটুকু থাকে? 3 থেকে 3.3 কেজি। 2.5 কেজি। 2.5 কেজির নিচে থাকলে আমরা বলি লো বার্থ ওয়েট। 2.5 কেজির নিচে থাকলে লো বার্থ ওয়েট বলি। তাহলে এভারেজে তোমার আমরা ধরতে পারি যে 3.3 কেজি। 3.3 কেজি আমরা ফিটাল
ওয়েট করবো। প্লাসেন্টা কতটুকু থাকে? প্লাসেন্টা প্রায় হাফ কেজি, তাই না? প্রায় হাফ কেজি হচ্ছে প্লাসেন্টা। আর লাইটার অ্যামনিওটিক ফ্লুইড, যেটা অ্যামনিওটিক ফ্লুইড কতটুকু থাকে? প্রায় 1 কেজির মতো অ্যামনিওটিক ফ্লুইড। আর ইউটেরাসের ওয়েট কতটুকু বাড়ে বললাম? ইউটেরাসের ওয়েট কতটুকু বাড়ে বললাম? প্রায় 1 কেজি হয়। 1 কেজির মতো। তাহলে 0.9 to 1000 গ্রামের মতো ইউটেরাস। তারপরে ব্রেস্ট চেঞ্জ 0.4 কেজি ব্রেস্ট ওয়েট। এই সমস্ত মিলিয়ে এবং বডি ওয়াটার, ব্লাড ভলিউম এই সব মিলে 11 কেজি। তাহলে এটা হচ্ছে এভারেজ বিএমআই। আর যদি কারো আন্ডারওয়েট হয়, বিএমআই যদি লেস দেন, নর্মাল বিএমআই কত? 18 থেকে 24। 18 থেকে 24। তাহলে কারো বিএমআই যদি লেস দেন 19 হয়, তার ওয়েট গেইন কত হবে? 18 কেজি। 18 কেজি পর্যন্ত ওয়েট গেইন আমরা অ্যালাউ করি, 18 কেজি। আর কারো বিএমআই কেউ যদি ওভারওয়েট হয়, তাহলে সে 6 to 7 কেজি ওয়েট গেইন করতে পারবে। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ওয়েট গেইন এর চেয়ে বেশি যদি হয়, ওয়েট গেইন যদি বেশি হয়, তাহলে আমরা কোন কোন কন্ডিশনে বেশি হবে ওয়েট গেইন? প্রি-এক্লাম্পসিয়া। মাল্টিপল প্রেগন্যান্সি যদি হয়। প্রি এক্লাম্পসিয়াতে হতে পারে। যদি কারো ওয়েট গেইন বেশি হয়, তাহলে আমরা চিন্তা করব যে এর প্রি এক্লাম্পসিয়া হওয়ার চান্স আছে। আর নর্মালি ইউজুয়ালি বাড়ে কোথায় কোথায়? যে যদি মাল্টিপল প্রেগন্যান্সি থাকে তাহলে বাড়তে পারে। এছাড়া পলিহাইড্রামনিওজে বাড়ে। এগুলো হচ্ছে তোমার প্যাথোলজিক্যাল কন্ডিশন। পলিহাইড্রামনিয়া, প্রি এক্লাম্পসিয়া, এগুলোতে এটা হচ্ছে প্যাথোলজিক্যাল। যদি গেইন বেশি হয় এদিকে, আর যদি ওয়েট গেইন কম হয়, কোন কন্ডিশনে কম হবে? আইইউজিআর, তাই না? আইইউজিআর কি? ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। আইইউজিআর এ তোমার ওয়েট কম হবে। এবং প্রি এক্লাম্পসিয়াতে যেটা হয় যে ফিটাল ওয়েট কমে যায়, অ্যামনিওটিক ফ্লুইড, বডি ওয়াটার, বডি ফ্লুইড এগুলো বেড়ে যায়, ইডিমাটাস হয়ে যায়। সেই কারণে কিন্তু আলটিমেটলি ফিটাস কিন্তু আইইউজিআর হয় এবং অ্যামনিওটিক ফ্লুইড কমে যায়। এটা হচ্ছে প্রি এক্লাম্পসিয়াতে এই ফিচারটা হয়। তাহলে আমাদের বডি তোমার ওয়েট গেইনের ইম্পর্টেন্স আছে। অ্যান্টিনাটাল চেকআপে আমরা ম্যাটারনাল করি। আচ্ছা, এই গেল ওয়েট। এখন আসো বডি ওয়াটার। কতটুকু বডি ওয়াটার কতটুকু রিটেইনড হয়? আমাদের প্রেগন্যান্সিতে 6.5 লিটার 6.5 লিটার ওয়েট বডি ওয়াটার রিটেনশন হয়। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে কি হয়? ব্লাড ভলিউম বাড়ে কি কারণে? আর রেড সেল ভলিউম বাড়ে, হিমোগ্লোবিন বাড়ে প্রেগন্যান্সিতে। বাড়ে কি? আরে না ম্যাম, হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন কমে যায়। আচ্ছা, হিমোগ্লোবিন কমে যায়, সেটা আলটিমেটলি কিন্তু বাড়ে। বাড়ে ডাইলুশন হয়, অ্যানিমিয়া। কিন্তু ডাইলিউশন কেন হয়? কারণ কি? প্লাজমা ভলিউম বাড়ে। যতটুকু প্লাজমা ভলিউম বাড়ে, আরবিসি ভলিউম বাড়ে না। প্লাজমা ভলিউম অনেক বেশি বাড়ে, কিন্তু আরবিসি ভলিউম
সেই অনুযায়ী বাড়ে না, সেই প্রপোর্শনে বাড়ে না। সেই কারণেই তোমার হিমোডাইলিউশন হয়। হিমোডাইলিউশন হয় বলে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হয়। আলটিমেটলি কিন্তু হিমোগ্লোবিন increase more 40 to 50%, in RBC volume raised 20 to 30%. That's why there is hemodilution and physiological anemia. Clear? জি ম্যাম। আচ্ছা, তোমরা বাকিরা কি আর আসো না, সবাই চলে গেছে? ম্যাম আছে। আচ্ছা আচ্ছা, তো 84 কে দেখাও তো, ভিডিওটা অন করো। 84 আছো? এইটটি ফোর কি আছো? জেনি লেফট। নাই, কেউ নাই নাকি? কি হয় এটাই এখানে ইম্পর্টেন্ট। এখানে আর কি হয়, তোমার টোটাল বডি প্রোটিন ইনক্রিজ করে, ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ইনক্রিজ করে, প্লাজমা প্রোটিন গুলো ইনক্রিজ করে, প্রেগনেন্সিতে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ইনক্রিজ করে। প্রেগনেন্সি একটা হাইপার কোয়াগুলেবল স্টেট প্রেগনেন্সি। সেই জন্য কি হয়, কেন প্রেগনেন্সিতে কোয়াগুলেশন হাইপার কোয়াগুলেবল স্টেট, কেন প্রেগনেন্সি? ইস্ট্রোজেন সিক্রেশন বেড়ে যায় সেটার জন্য। এছাড়া প্রেগনেন্সিতে যদি কোয়াগুলেশন না বাড়ে, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো যদি না বাড়ে, তাহলে কি হবে? সেই আবার একই কথা, পিপিএইচ আমরা প্রিভেন্ট করতে পারবো না। সেই জন্যই প্রেগনেন্সিতে অটোমেটিক্যালি কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো বেড়ে যায়। সেজন্য প্রেগনেন্সি একটা হাইপার কোয়াগুলেবল। চেঞ্জ হবে, প্রবলেম হচ্ছে। কি বলছো? আচ্ছা, এখন বলো কার্ডিয়াক আউটপুটের কি অবস্থা হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কি অবস্থা হয়? হার্টবিট আমরা কোথায় শুনতে পাই? ইউজুয়ালি অ্যাপেক্স হার্টবিট কোন জায়গায় আমরা দেখি, কোন জায়গায় শুনি, কোন স্পেসে? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। Medial to the clavicular line. কিন্তু প্রেগনেন্সিতে এটা কি হয়, প্রেগনেন্সিতে এটা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে চলে যায়। কেন চলে যায়? কারণ কেন যায়? কারণ ডায়াফ্রামটা এলিভেটেড হয়ে যায়, ডায়াফ্রামটা আপওয়ার্ডস চলে যায়, আপওয়ার্ডস এলিভেশন হয় ডায়াফ্রামের ডিউ টু এনলার্জড ইউটেরাস। এই কারণে তোমার এপেক্স বিটটা শিফট করে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে আমরা এটা পাই। আর কি হয়, এখানে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করে, মার্কলি ইনক্রিজ করে কার্ডিয়াক আউটপুট। কখন থেকে ইনক্রিজ করা শুরু হয়? সাধারণত 6 উইকস থেকে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করে এবং এটা আপ টু 30 to 34 উইকস পর্যন্ত কন্টিনিউ করে। এরপরে এটা একটা প্ল্যাটিউ হয়ে যায়। এরপরে হয় স্ট্যাটিক থাকে, নাহলে প্ল্যাটিউ। কার্ডিয়াক, এই যে কার্ডিয়াক আউটপুটটা ইনক্রিজ করলো, তাহলে আফটার ডেলিভারি এটা কি হয়, এই যে এক্সট্রা লোডটা ডেলিভারির পরে তোমার প্লাসেন্টা তো লস হলো, তারপর ফিটাস বের হয়ে গেলেও সেটা লস, তারপর অ্যামনিওটিক ফ্লুইড লস। কিন্তু ইউটেরাসে যে সার্কুলেশনটা ছিল, ইউটেরাসে যে ব্লাডটা ছিল, সেই ব্লাডটা তো ব্যাক করে হার্টের উপর, হার্টে চলে আসে। সেই সার্কুলেশনটা
ব্লাড ভলিউমটা কোথায় আসে? হার্টে ব্যাক করে। তাহলে হার্টের উপর এটা একটা লোড ক্রিয়েট করে, তাই না? সেই সময়ে সেই জন্য যদি কারো হার্টের প্রবলেম থাকে তাহলে হার্ট ফেলিউর হওয়ার একটা পসিবিলিটি থাকে। আর প্রেগনেন্সিতে কার্ডিয়াক ব্লাড ভলিউম ইনক্রিজ করে, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করে। এটা কি জন্য ইনক্রিজ করে? যেহেতু অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, তারপরে বেবি ডিমান্ড বেড়ে যায়, এই কারণে এটা ইনক্রিজ করে। ইস্ট্রোজেন বেড়ে যায়, এই সমস্ত কারণে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করে। আর কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করলে এটা আমাদেরকে সেজন্য প্রেগনেন্সি ডেলিভারির পরে এটা আমাদের ইম্পর্টেন্ট এই কারণে যে এটা হার্টের উপর একটা এক্সট্রা লোড ক্রিয়েট করবে, এবং এই সময় এই জন্য আমাদের ফলো আপটা খুব মানে কেয়ারফুলি একটা ফলো আপ দিতে হবে ডেলিভারির পরে, যাতে কারো যদি হার্টের প্রবলেম থাকে এই সময় একটা হার্ট ফেলিউর হওয়ার চান্স থাকে। ডিউরিং ডেলিভারি, ইমিডিয়েটলি আফটার ডেলিভারি উইদিন 1 hour, এবং এগেইন 7 days আফটার ডেলিভারি, এই সময়ে বাড়ে চান্সটা। আচ্ছা, আর ব্লাড প্রেশার কি হয়? ব্লাড প্রেশার প্রেগনেন্সিতে ব্লাড প্রেশারের কি অবস্থা হয়? ব্লাড প্রেশার ফল করে। কেন ফল করে? কার্ডিয়াক আউটপুট তো বাড়ে, তাহলে ব্লাড প্রেশার ফল করবে কেন? স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয় প্রোজেস্টেরনের কারণে। মাসল পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমে যায়। ব্লাড প্রেশারটা কি? কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে কার্ডিয়াক আউটপুট যদিও সেই কারণেই ব্লাড প্রেশারটা ফল করে। তাহলে ব্লাড প্রেশার সাধারণত ফল করার কথা, সেখানে ব্লাড প্রেশার রেইজ করে কোথায়? প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, এই কন্ডিশন গুলোতে ব্লাড প্রেশার রেইজ করে। প্রেশার রেইজ করলে সার্কুলেশন ঠিকমতো হবে না প্লাসেন্টাতে, বেবি আইউজিআর হয়। এই কারণে প্রিএক্লাম্পসিয়াতে বেবি আইউজিআর হয়। আচ্ছা, আর প্রেগনেন্সিতে, হ্যাঁ কোনটা? আইউজিআর। আইউজিআর হচ্ছে যেহেতু আমাদের নর্মালি বিপি ফল করার কথা প্রেগনেন্সিতে, যাতে সার্কুলেশনটা ভালো থাকে প্লাসেন্টাতে এবং ফিটাসে, সার্কুলেশন যাতে ভালো থাকে। কিন্তু প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়াতে কি হয়? বিপি অনেক বেশি থাকে। বিপি অনেক বেশি থাকার কারণে প্লাসেন্টা দিয়ে সার্কুলেশন ঠিকমতো হয় না, ফিটাস ঠিকমতো সার্কুলেশন পায় না, ব্লাড সার্কুলেশন কম থাকে, অক্সিজেন সাপ্লাই কম থাকে, নিউট্রিশন সাপ্লাই কম থাকে, যার জন্য আইউজিআর। ম্যাম আইইউজিটা কি? আইউজিআর একটু আগেই তো জিজ্ঞেস করলাম আইউজিআর একজনকে। আইউজিআর হলো ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদেরকে আরো পড়ানো হবে যখন, তখন তোমরা এগুলো আরো ভালো জানতে পারবা। আচ্ছা, এখানে একটা সুপাইন হাইপোটেনশন সিনড্রোম হয় বা পোস্চুরাল হাইপোটেনশন হয়। কোন সময় এটা হয়? প্রেগনেন্সিতে হয়। কোন সময়? যদি মা সুপাইন পজিশনে থাকে। সেই প্রেগনেন্সিতে কি বলা হয়? ল্যাটারাল পজিশনে থাকতে। ইউজুয়ালি ল্যাটারাল পজিশন ইজ বেটার, তাহলে লেফট ল্যাটারাল পজিশনে থাকতে বলা হয়। কিন্তু সবসময় তো আর লেফটে থাকা সম্ভব নয়, সেজন্য যে কোনো ল্যাটারাল পজিশন ইজ বেটার। সুপাইন পজিশনে থাকতে নিষেধ করা হয়। কেন? সুপাইন পজিশনে ইনফিরিয়র ভেনা ক্যাভার উপর প্রেসার পড়ে। ইনফিরিয়র ভেনা ক্যাভার উপর প্রেসার পড়লে কি হয়? সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে কোল্যাটারাল সার্কুলেশন গুলো স্টার্ট হয়ে যায়, ওপেন হয়ে যায়। কোল্যাটারাল সার্কুলেশন ওপেন হলে হার্টের উপর রিটার্নটা কমে যায়। হার্টে রিটার্ন কমে গেলে হাইপোটেনশন। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এই কারণে লেফট ল্যাটারাল পজিশন বা ল্যাটারাল পজিশনে মাকে শুতে বলা হয়। আচ্ছা, এই গেল তোমাদের ব্লাড প্রেশার। আর কি চেঞ্জ আছে? মেটাবলিজম। বডিতে মেটাবলিজম অনেক বেড়ে যায় প্রেগনেন্সিতে। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব মেটাবলিজমই বাড়ে।
এবং এই কারণেই ফ্যাট ডিপোজিশন হয় এবং ওয়েট গেইন হয় মায়ের, সব মেটাবলিজম গুলো বেড়ে যায়। এখানে আমি আর ডিটেলস কিছু বলবো না। আচ্ছা, আয়রনের কি হয়? আয়রন আমাদের বডিতে অ্যাবজর্পশন হয় কি কোন ফর্মে? ম্যাম ফেরাস ফর্মে। ফেরাস ফর্মে অ্যাবজর্পশন হয়, ফেরাস ফর্মে। তাহলে এই যে আমাদের ডেইলি ডিমান্ড কতটুকু জানো? আয়রনের ডিমান্ড কতটুকু পার ডে এমনি নর্মাল অ্যাডাল্টে, নন প্রেগনেন্ট? 1 মিলিগ্রাম পার ডে, 1 মিলিগ্রাম পার ডে। এটা প্রেগনেন্সিতে গিয়ে আমাদের ডিমান্ডটা বেড়ে হয় 6 to 7 মিলিগ্রাম পার ডে প্রেগনেন্সিতে। এই ডিমান্ডটা বেড়ে যাওয়ার কারণে, এটা বাড়ে কি জন্য? যেহেতু ফিটাসের ডিমান্ড হয়, ব্লাড ভলিউম বাড়ে, যার জন্য তোমার ইনক্রিজ অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যায়, যার কারণে তোমার আয়রন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন রেজ করার প্রয়োজন হয় এবং আয়রনের ডিমান্ডটা বেড়ে যায়। তাহলে এই কারণেই আমাদের আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হবে মাকে, অবশ্যই আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হবে। কারণ ডায়েট দিয়ে সাধারণত ফিল আপ হয় না, এটা অবশ্যই আয়রন দিতে হবে। যদি না দেই তাহলে কি হবে? আয়রন সাপ্লিমেন্টেশন যদি আমরা মাকে না দেই তাহলে কি হবে? ফিটাস কিন্তু ঠিকই তার আয়রনটা মায়ের কাছ থেকে নিয়ে নেবে, মায়ের যতটুকু আছে ফিটাস কিন্তু তার থেকে 100% নিয়ে নেবে, অ্যানিমিয়া, মায়ের অ্যানিমিয়া হবে। আচ্ছা, এই কারণেই আয়রন সাপ্লিমেন্টেশনটা এত বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদেরকে মনে হয় কার্ডিওভাস্কুলার সিস্টেমে 2 ধরনের মারমার পাওয়া যায়, এটা আমি মিস করে গেছি। 2 ধরনের মারমার পাওয়া যায়, একটা হচ্ছে সিস্টোলিক মারমার পাওয়া যায়, আর একটা হলো ম্যামারি মারমার পাওয়া যায় হার্টে। 2 ধরনের, এই 2টা মারমার কিন্তু ফিজিওলজিক্যাল। এটা যদি ধরো তুমি এখন প্রেগন্যান্সিতে হার্টবিট দেখতে গিয়ে তুমি একটা মারমার পেলা, তুমি হয়তো ভাবলা যে হার্টের কি অ্যাবনর্মালিটি কোনো আছে কিনা। এটা মনে রাখ ট্রাইকাসপিড এরিয়াতে পাওয়া যায়, আর একটা সিস্টোলিক মারমার পাওয়া যায়। এই 2টা মারমার কি কি কারণে পাওয়া যায়? সার্কুলেশনটা ইনক্রিজ করে ইন্টারনাল মেমারি সিস্টেমে, ভাস্কুলার সিস্টেমে, ব্লাড ভেসেলের উপরে, সেই জন্য তোমার সার্কুলেশনটা ইনক্রিজ করে, এই কারণে এই 2টা মারমার পাওয়া যায়। তাহলে এই 2টা মারমার হলো ফিজিওলজিক্যাল। এটা আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমে মিস করে গেছি। এই হলো আয়রন মেটাবলিজম। আর কিছু আছে? মোটামুটি এই ফিজিওলজিক্যাল চেঞ্জের মধ্যে তোমাদের আর তেমন কিছু লাগবে না, এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। আচ্ছা, তোমাদের ক্লাস টাইম মনে হয় ওভার হয়ে গেছে। এর আগের দিন তোমাদের এন্ডোক্রাইন সিস্টেম কি পড়ালাম? আচ্ছা বলো তো, রোল 40 আছো? 40 কি আছো প্রেজেন্ট? নাই, অ্যাবসেন্ট। 30 আছো? নাই। জি ম্যাম আসছি। আসসালামু আলাইকুম ম্যাম। 30। রোল 30? জি ম্যাম। আচ্ছা, কি নাম তোমার? ভিডিওটা অন করো দেখি। আমার নাম মাইনুল ইসলাম। হুমায়ুন ইসলাম। আচ্ছা, বিটা এসসিজি লেভেল বলো তো। বিটা এসসিজি লেভেল কখন থেকে রেজ করা শুরু করে? ব্লাডে বের করা শুরু হয় হচ্ছে 6 দিন পর থেকে, আর হচ্ছে ইউরিনে 14 দিন পর থেকে। ইউরিনে
এই বিটা আইসিজি লেভেল কোথা থেকে আসে? বিটা আইসিজি কোথা থেকে সিক্রেশন হয়? ম্যাম প্লাসেন্টা থেকে। প্লাসেন্টা থেকে। আচ্ছা, আর ইস্ট্রোজেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, 75 আছো?